হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা শোনা যাচ্ছে? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াইফাই চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে দিচ্ছি, বুঝছো? আচ্ছা আচ্ছা হ্যালো, কিপ সাইলেন্স প্লিজ। হ্যাঁ আচ্ছা শোনো, এলিমেন্টারি সিস্টেম আর ডাইজেস্টিভ জিআইটি ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট আর জিআইটি বলতে কি বুঝো? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আর এলিমেন্টারি ট্র্যাক্ট, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দেম? বলো তো একজন। হ্যালো স্যার ডাইজেস্টিভ ট্র্যাক হচ্ছে মাউথ থেকে স্টোমাক শুরু করে পর্যন্ত স্যার এলিমেন্টারি ট্র্যাক্ট আর বাকিটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তাহলে তুমি পুরা পরিপাকতন্ত্রকে দুইটা ভাগ করলা, অ্যাবভ দা স্টোমাক এলিমেন্টারি, বিলো দা স্টোমাক জিআইটি, এই তো? স্যার মাউথ থেকে অ্যানাস পর্যন্ত এলিমেন্টারি ট্র্যাক্ট, আর হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস থেকে বাকিটা এরপরের এই জায়গাটাকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলি। গুড, হ্যাঁ তুমি ঠিক আছো। অ্যাকচুয়ালি পরিপাকতন্ত্র বা এলিমেন্টারি সিস্টেম আমরা বলি ফ্রম মাউথ টু অ্যানাস, কারণ আমাদের ডাইজেশন শুরু হয়ে যায় ফ্রম ওরাল ক্যাভিটি বা স্যালাইভা থেকেই শুরু হয়ে যায়, স্যালাইভেশন থেকে। সো এলিমেন্টারি সিস্টেম আমরা মাউথ টু অ্যানাস। আর জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটাকে আমরা বলি, ওইটা হচ্ছে হলো আমাদের গ্যাস্ট্রিক মানে গ্যাসচার, মানে স্টোমাক থেকে আসছে, ফ্রম দ্য স্টোমাক আপ টু দ্য অ্যানাস, ওইটাকে আমরা বলি জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো আমরা যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেম, এটা মোস্টলি ইউজ করে হচ্ছে জেনারেল টার্ম পরিপাকতন্ত্র আমরা যেটা বলি বাংলা, বা ফিজিওলজিতে ডাইজেস্টিভ সিস্টেম হিসেবে ওরা পরিপাকতন্ত্রটাকে পড়িয়ে থাকে। তো ডাইজেস্টিভ সিস্টেমে তোমার এই ইনক্লুড কারা কারা আছে, ওই জিনিসটা আমরা দেখবো। যদি মাউথ টু অ্যানাস হয় তাহলে দেখো ওরাল ক্যাভিটি থেকে, ওরাল ক্যাভিটি তার পিছনে আছে ফ্যারিংস, হ্যাঁ, ফ্যারিংস এর পর কি আছে? What is the continuation of the pharynx below? ইসোফেগাস। ভুল হোক বলো, আমি তো ঠিক। ইসোফেগাস, গুড, হ্যাঁ ইসোফেগাস। এবং ইসোফেগাসটা কি করে? ডায়াফ্রামকে পাস করে যখন অ্যাবডোমেনে ঢুকে তখন আমাদের আসলে ছিল স্টোমাক, স্টোমাকের পর আমাদের ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, দেন হচ্ছে আমাদের লার্জ বা কোলন, লার্জ ইন্টেস্টাইন বা কোলন, এটা অ্যাপেন্ডিক্স সিকাম থেকে ধরে পুরাটা অ্যানাল ক্যানাল পর্যন্ত। যেহেতু তোমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট লেকচার হয়ে গেছে, তো অতটা আমরা বলতে চাচ্ছি না। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হলো ফ্রম মাউথ টু অ্যানাস, এটা কিন্তু আমরা দেখেছি যে ইয়ক স্যাক থেকে যে প্রিমিটিভ গাট টিউবটা তৈরি হয়েছিল, ওইটার থেকেই কিন্তু এটা পুরোপুরি জিআইটি বা এলিমেন্টারি সিস্টেমটা ডেভেলপ করেছে। আমরা রেসপিরেটরি সিস্টেমে যখন পড়েছি তখন আমরা পড়েছিলাম যে এই যে ল্যারিংস বা ল্যারিঙ্গো ট্রাইকাল বার্ড বা লাং বার্ড যেটা ডেভেলপ করেছিল, সেটাও কোথা থেকে? এই প্রিমিটিভ গাট টিউব থেকে। জিআইটিটাই ডেভেলপ করবে হচ্ছিল প্রিমিটিভ গাট টিউব থেকে। একটু এক্সেপশন আছে, এটা অল্প, এটা আমরা বলে যাব। তো প্রিমিটিভ গাট টিউবটা কেন ডেভেলপ করে? এটা আমরা ফোল্ডিং এমব্রায়ো জেনারেল এমব্রায়োলজিতে বলেছিলাম, ডিউ টু দা ফোল্ডিং অফ দা এমব্রায়ো। দুইটা ফোল্ডিং হয়, একটা সেফালোকর্ডালি এন্ড ল্যাটারাল ফোল্ডিং। এই দুইটা ফোল্ডিং এর জন্য আমাদের যে ডেফিনিটিভ ইয়ক স্যাক থাকে, that incorporated into the body cavity and which gives rise to the primitive gut tube. Actually ইয়ক স্যাকটাই আমাদের প্রিমিটিভ গাট টিউব হয়। ডিউ টু ফোল্ডিং অফ দ্য বডি ক্যাভিটি, এটা বডি ক্যাভিটির ভিতরে ঢুকে যায়। উপরেরটা অ্যামনিটিক ক্যাভিটি, নিচেরটা ইয়ক স্যাক, এটা অ্যাক্টোডাম, এটা অ্যান্ড্রোডাম। তো এই যে ইনকর্পোরেশন হচ্ছে আর আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে? প্রিমিটিভ গাট টিউব তৈরি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দুইটা পোর্শন, টু পোর্শন অফ দা, এই যে ইয়েলো লাইনটা, দিস দ্য অ্যান্ড্রোডাম। এন্ডোডার্মাল ক্যাভিটি ইয়ক স্যাক
একটা ইয়কস্যাক বা ইয়কস্যাকের কিছু অংশ বাইরে থেকে যায় এন্ড কডাল পার্টে গাট টিউবের একটু অংশ আম্বিলিক্যাল কর্ডের দিকে যেটা চলে যায় ওটাকে আমরা বলতেছি অ্যালান্টয়েস। এই দুইটা জিনিস আপাতত বাইরেই থাকতেছে। কার বাইরে? বডি ক্যাভিটির বাইরে। Two portion of the endodermal line cavity, the yolk sac and allantois remain outside the embryo. Body cavity বাইরে means outside the embryo থেকে যাচ্ছে। পরে এটা ইনকর্পোরেটেড হবে। allantois এর আমাদের অনেক কাজ আছে, হ্যাঁ আমরা এটা পরে দেখবো। সো প্রিমিটিভ গাট টিউবকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করি। এক ফেরিঞ্জিয়াল গাট, নাম্বার 2 ফোর গাট, নাম্বার 3 মিড গাট, নাম্বার 4 হাইন্ড গাট। তো এইখানে আমরা যে ফেরিঞ্জিয়াল গাট, এই ফেরিঞ্জিয়াল গাট টিউবটা যেহেতু এটা মোস্টলি গিভ রাইজ টু দ্য স্ট্রাকচার অফ দ্য হেড এন্ড নেক রিজন, এই জায়গায় আমরা এটা আলোচনা করব না। তাহলে আমাদের ফোর গাটটা, মিড গাট এন্ড হাইন্ড গাট। ফোর গাটটা শুরু হয়েছে, তোমরা যদি রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্ট বা লাং এর ডেভেলপমেন্ট যদি মনে থেকে থাকে, তাহলে ট্রাকিওল্যারিঞ্জিয়াল যে বার্ড বা একদম সিম্পলি যদি আমি বলি যে লাং বার্ড থেকে আপ টু দা ওপেনিং ডিউডেনামের ওপেনিং অফ দা প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে, হ্যাঁ হ্যাপাটো প্যানক্রিয়াটিক এম্পুলা বলি আমরা, যে জায়গাটা ওপেন করে ডিউডেনামের, ওই পর্যন্ত হচ্ছিল কি ফোর গাট। হ্যাঁ, ডিস্টাল টু দ্য ওপেনিং হ্যাপাটোপ্যানক্রিয়াটিক এম্পুলা, ডিস্টাল টু দ্য ওপেনিং থেকে আমাদের হবে হচ্ছিল মিড গাট। তাহলে মিড গাটে কি পড়তেছে? ডিউডেনাম পড়তেছে, জেজুনাম পড়তেছে, আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন এন্ড রাইট 2/3, হ্যাঁ রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এটা আমাদের কি পড়তেছে? মিড গাট। এন্ড রেস্ট অফ দ্য গাট টিউব is the hind gut, that is the left 1/3 of the transverse colon, descending sigmoid colon, rectum and anal canal. Anal canal একটু আলাদা, বাইরে ectodermal আমাদের লাইনিং আছে, কিন্তু most of the portion is developed from the hind gut. এই যে গাট বললাম, এটা কোনটা বললাম? প্রিমিটিভ গাট টিউব। প্রিমিটিভ গাট টিউব আমাদের কি দিচ্ছে? প্রিমিটিভ গাট টিউব আমাদেরকে দিচ্ছে হচ্ছিল এন্ডোডার্মাল লাইনিং, আর কি দিচ্ছে? গ্ল্যান্ড গুলা দিচ্ছে না। এখন দেখো একটা টার্ম থাকে ইন্টেস্টাইনাল পোর্টাল। এই জিনিসটা কি? দেখো যখন এই নিচে যদি আমি ইয়কস্যাক ক্যাভিটি চিন্তা করি, উপরে আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি, a yolk-sac cavity is incorporated within the body. এই বডি ক্যাভিটি হলে যখন আমাদের প্রিমিটিভ গাট টিউবটা তৈরি হয়ে গেল, তাহলে তার দুইটা ইয়কস্যাকের সাথে প্রিমিটিভ গাট টিউবের দুইটা পোর্ট মানে কি এন্ট্রি, হ্যাঁ গেটের মতো থাকে। যেটা সেফালিক দিকে থাকে ওইটাকে আমরা বলতেছি এন্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, যেটা পিছনের দিকে থাকে বা কর্ডালের দিকে থাকে ওইটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। তাহলে এন্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে উপর পর্যন্ত ফোর গাট, পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে পিছন পর্যন্ত বা কোলাইকাল মেমব্রেন পর্যন্ত আমাদের হাইন্ড গাট, আর এই এন্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত আমাদের যে জিনিসটা ডেভেলপ করবে ওটা হচ্ছিল মিড গাট। এমব্রায়োলজিক্যালি প্রিমিটিভ গাট টিউব আমরা ইন্টেস্টাইনাল পোর্টাল দিয়ে ডিভাইড। ফোর গাট তো আমরা বললামই, ফ্রম দ্য টার্মিনাল পার্ট অফ দ্য ফ্রেঞ্জিয়াল গাট টু দ্য লিভার আউটগ্রোথ। এটা ডেভেলপমেন্টালি যখন আমরা লিভারটা পড়াবো, লিভার, গল ব্লাডার এন্ড প্যানক্রিয়াস, ওইটার আউটগ্রোথটা এটা আমাদের ফোর গাট থেকে ডেভেলপ করে। সো লিভার ইনক্লুডেড উইদিন দ্য ফোর গাট, ডেরিভেটিভস অফ ফোর গাট। মিড গাট তো আমরা লিভারের আউটগ্রোথের পর থেকে কডাল কানেকটিভ টিস্যু আছে, ওরা কোথা থেকে আসে? মাসেল, পেরিটোনেট, ফ্রম দ্য মেজোডার্ম, স্প্লেনিক মেজোডার্ম থেকে আসে, স্প্লেনিক মেজোডার্ম। তাহলে আমরা যখন স্টোমাকের ডেভেলপমেন্ট করবো তখন এখন আর এই সোর্সটা বলবো না।
তুমি যখন ডিডেনামের ডেভেলপমেন্ট বলবা একই সোর্স, তুমি যদি কোলনের ডেভেলপমেন্ট বলো একই সোর্স। আমরা যেহেতু এখন দেখালাম যে গাট টিউব ফোর গাট কতটুক, মিড গাট কতটুক, হাইন্ড গাট কতটুক। এখন এই গাট টিউব গুলা ডেভেলপমেন্টালি বা ডেভেলপড হইতে গিয়ে তাদের কিছু পরিবর্তন, কিছু এপিআর, কিছু ডিসএপিআর, কিছু রোটেশন হয়, আমরা ওগুলাতে চলে যাব। কিন্তু বেসিক সোর্স হোল অফ দা জিআইটি, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম। এন্ডোডার্ম দিচ্ছে গিভস লাইনিং, এপিথেলিয়াম এন্ড প্যারেনকাইমা। এই যে এই জিনিস, এই ছোট দুইটা টার্ম ভাইবা বোর্ডে অনেক সময় বলতে পারে না, অনেক সময় কি ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারে না। হ্যাঁ, তো বলে যে স্টোমাক কোথা থেকে ডেভেলপ করে, ফোর গাট। ফোর গাট বলে তুমি বসে থাকো, তাহলে ফোর গাট কি? ফোর গাট তো প্রিমিটিভ গাট। প্রিমিটিভ গাট কি মানে? এটা তো এন্ডোডার্ম। তাহলে এন্ডোডার্ম দিয়ে তো শুধু স্টোমাক আমার হবে না, তাহলে তোমার বাকিটুকু তোমার আনসার দিতে হবে। এটা হলো পেরিটোনিয়াল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি এন্ড পেরিকার্ডিয়াল ক্যাভিটি। পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তোমরা যদি শুনতে না পাও আমাকে একটু জানাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার আমি রাগী বলছিলাম স্যার, আমার এখানে কারেন্ট ছিল তো স্যার, এই জন্য জয়েন করতে পারিনি স্যার, মাত্র কারেন্ট আচ্ছা, আসলো স্যার। এখন আসছো তো না? তুমি জি, আমার স্যার। পরীক্ষার ডেট ঠিক করো। হ্যাঁ, আমি কোশ্চেন দিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। মানে ঠিক করো মানে কি, আমি অ্যাকচুয়ালি এই স্যার আমি ক্লাস শেষে স্যার আপনাকে জানাচ্ছি স্যার, তাহলে সবার সাথে কথা বলে স্যার। হ্যাঁ, সবার সাথে কথা বললে কেউ তো রাজি হবে না। আমি এক দুই না দিন স্যার, আমি আগেই বলছি স্যার, আমি সবাইকে স্যার মানে পরীক্ষাটার অ্যাসাইনমেন্টের ব্যাপারে সবাইকে আগেই বলছি স্যার, সবাই রাজি স্যার, এখন একটু কথা বলে ডেটটা ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এক দুই দিনের মধ্যে আমি দিব আর কি। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আচ্ছা, আছে। দেখো এই যে এখন আমরা আমাদের যে বডি ক্যাভিটিটা ডিউ টু দ্য এমব্রায়ো ফোল্ডিং এর জন্য যে বডি ক্যাভিটি হয়েছে, এটা কি হয়েছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি। সো ইয়ক সেটটা উইদিন এমবেডিং হয়ে ভিতরে চলে গিয়ে কি হয়েছে, ইনকর্পোরেটেড ইন দ্য বডি ক্যাভিটিতে, সে বডি ক্যাভিটির ভিতরে ঢুকে গেল। তাহলে আমরা কিছু টার্ম বলি যে পেরিটোনিয়াল অর্গান, রেক্টোপেরিটোনিয়াল অর্গান, এই জিনিসগুলা কি। হ্যাঁ, তাহলে দেখো এই যে বডি ক্যাভিটির ভিতরে আমি আর উপরে প্লুরাল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যাব না, আমরা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যেই থাকবো। তাহলে এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে চতুর্থ সাইড দিয়ে যখন এই গাট টিউবটাকে এনক্লোজ করে রাখবে যে পোরশনটুকু, ওইটাকে আমরা বলবো ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান। আসলে কি দেখো তো, গাট টিউবটা কি পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে না বাইরে? কি মনে হয়? বাইরে। বাইরে। অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ, ভিতরে না স্যার, অনেকটা হ্যাঁ, বেলুনের ভিতরে actually হাত কিন্তু ঢুকে রাখার মতন। হ্যাঁ, কারণ এই যে এটা হলো পেরিটোনিয়াল ক্যাভিটি, এর ভিতরে তো আমার গাট টিউব ঢুকে যায় নাই। পিছন না। থেকে, হ্যাঁ, পুষ্টর থেকে যেটা আমরা ডর্সাল মেজেন্টি বা ডর্সাল মেজোগেস্টিয়াম বলি, ওইখান থেকে সে দুইটা লেয়ার দিয়ে ফোল্ড হয়ে তাকে শুধু এনক্লোজ করছে। হ্যাঁ, তাহলে যাদেরকে চতুর্সাইডে এনক্লোজ করে এন্ড সাসপেন্ড ফ্রম দা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ওই অংশটাকে আমরা বলবো পেরিটোনিয়াল অর্গান। বাট এটা কিন্তু আউটসাইড। তারপর আমরা দেখি আর একটু, এই যে দেখো পুরা আমাদের গাট টিউবটা পিছনে কিন্তু এভাবে সাসপেন্ড করে। হ্যাঁ, এবং এই পিছনে যেই মেজেন্টিটা মানে পেরিটোনিয়ামটা থাকে, ওইটাকে আমরা বলি ডর্সাল মেজোগেস্টিয়াম। ভেন্ট্রালি থাকে না, এক্সেপ্ট ভেন্ট্রালি কোথায় থাকে? তোমরা স্টোমাকে জানো যে লেসার কার্ভেচার অফ দ্য স্টোমাক, প্রক্সিমাল পোরশন অফ দ্য ডিউডেনাম থেকে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, এই জায়গাটার মধ্যে আমাদের ভেন্ট্রাল মেজোগেস্টিয়াম থাকে। এই ভেন্ট্রাল মেজোগেস্টিয়ামের এখানে আমাদের কি থাকে, মাঝখানে কি গ্রো করতেছে? লিভার গ্রো করতে। এই লিভারের সামনে যেটুকু থাকবে ভেন্ট্রাল মেজোগেস্টিয়ামের, ওইটা পরে কি হয়ে যায়, মানে পেরিটোনিয়াল বা মেজেন্টের কোনো ফোল্ডিং হলে ওইটাকে আমরা লিগামেন্ট বলি।
তাহলে এই যে লিভারের সামনে যেটা থাকতেছে এই লিগামেন্টটার নাম কি? ফেলসিফ্রাম লিগামেন্ট। এন্টিরিয়র সুপিরিয়র সারফেসে তোমাদের যদি লিভার পড়ে থাকো, এন্টিরিয়র সুপিরিয়র সারফেসে ওটা থেকে কানেক্ট করতেছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে, ওই জায়গাটা হচ্ছে আমাদের ফেলসিফ্রাম লিগামেন্ট। আর ভেন্ট্রাল ম্যাজিক কি করলো? লিভার থেকে লেসার কার্ভেচার পর্যন্ত সেই যেই পোর্শনটুকু আসছে ওইটা দিতেছে আমাদের লেজার ওমেন্টাম। তাহলে এই ভেন্ট্রাল ম্যাজিক সিস্টেম কিন্তু আর অন্য জায়গায় নাই, হ্যাঁ, মিডগার্টের বা হাইন্ডগার্ট নিচে আর কোথাও নাই। ওকে, এটা তো বোঝানোর জন্য আমি এই ছবিটা দিয়েছি। এটা বোঝা গেছে তো না? ইয়েস স্যার। ওকে, তো আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, ওই অর্গানটাকে বলতেছি যেটা ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম দিয়ে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সাসপেন্ড করবে বা ঝুলে থাকবে এবং চতুর সাইডে পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকবে, ওইটাকে আমরা বলতেছি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। হ্যাঁ, এই যে এটা দুইটা সাসপেন্ড করতেছে, এটাকে আমরা বলতেছি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। এখন সাসপেন্ড করতেছে, ভালো কথা। যদি এটা না থাকে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে, সেল ডেটের মাধ্যমে ওটা যদি পিছনে চলে যায়, শুধু এন্টিরিয়রলি কভার করা থাকে, ওটাকে আমরা বলতেছি রেট্রোপেরিটোনিয়াল অর্গান সাচার্ড বাই দ্য পেরিটোনিয়াম। এখন আমরা স্টোমাক বলো বা ইন্টেস্টাইন, কিডনি, এই অ্যাবডোমিনাল অর্গানগুলোকে কি বলি? আমরা ভিসারা বলি। তাহলে ভিসারাকে যেটা কভার করে এই পেরিটোনিয়ামের দুইটা লেয়ার, তাহলে ভিসারাকে যারা কভার করতেছে এটাকে আমরা কি বলতেছি? সেরাস লেয়ার। লাইন বাই কি লাইন বলতো? সেরাস মেমব্রেনটা কি 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 এপিথেলিয়াম লাইনিং থাকে? সিম্পল স্কুইমাস। সিম্পল স্কোমাস। সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, মেজোথেলিয়াম। হ্যাঁ, আমরা মেজোথেলিয়াম বলবো, সিম্পল স্কোমাস এপিথেলিয়াম বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে যখন এটা সে বডি ওয়ালের দিকে চলে যাবে সামনে, ওইটা হবে যে আমাদের প্যারাইটাল লেয়ার। ওকে, তাহলে আমাদের ইন্টারপেরিটোনিয়াল অর্গান আর রেট্রোপেরিটোনিয়াল অর্গান গেল। এটা আমরা বলে ফেলছি। এই ভেন্ট্রাল যে মেজেন্ট্রি আছে ওইটা আমাদের লেসার ওমেন্টাম এন্ড ফেলসিফার্ম লিগামেন্ট তৈরি করতেছে, লিভারের কারণে সে ডিভাইড হয়ে যেতেছে দুইটা পোর্শনে। এটা আমি বলবো না। এখন দেখো, কিছু কিছু অর্গান আছে প্রথমে সে ইন্টারপেরিটোনিয়াল থাকে, কিন্তু পরবর্তীতে গিয়ে সে রেট্রোপেরিটোনিয়াল হয়ে যায়। ওই ধরনের অর্গানগুলোকে আমরা বলি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সাপোজ কিরকম আমরা দেখি, আমরা স্টোমাকের রোটেশন দেখবো। দেখো, তুমি এটা যদি লিভার হয়, এটা যদি স্টোমাক হয়, এটা প্যানক্রিয়াস। এই তিনটা জিনিসের কথা চিন্তা করো। তাহলে এই যে প্যানক্রিয়াজের সামনে, প্যানক্রিয়াজের সামনে এটা ছিল কি? ফেলসিফার্ম লিগামেন্ট না? আচ্ছা, তারপর এখানে আমাদের লেসার ওমেন্টাম এই জায়গাটা ছিল, এটা স্টোমাক। আমাদের এখানে স্টোমাকটা হয়েছে, এই জায়গাটা আমি প্যানক্রিয়াসটা নিয়ে আলোচনা করব, যেহেতু স্টোমাকের পিছনে আমাদের কি ছিল? ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম। তাহলে দেখো, প্যানক্রিয়াসটা কিন্তু চতুর সাইডে, ওটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সাসপেন্ড করতেছে। এই জায়গাটা যদি চিন্তা করো, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সাসপেন্ড করতেছে এবং ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়ামের ভিতরে আছে, এবং চতুর সাইডে তার কি আছে? পেরিটোনিয়াম আছে। তাহলে এটা হচ্ছিল, তাহলে আমি বলতেছি এটা পেরিটোনিয়াল অর্গান, কিন্তু না, ওই দিয়ে মানে ডিউ টু রোটেশন এন্ড অ্যাবজর্পশন অফ দ্য ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম, প্যানক্রিয়াসটা ল্যাটার কি হয়ে যেতেছে? রেট্রোপেরিটোনিয়াল। তার পিছনে কোনো মেজেন্ট্রি নাই, কিন্তু সামনে একটা পেরিটোনিয়াল কাভারিং চলে আসছে এন্টিরিয়র সারফেসে। সো এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সো যে অর্গানগুলো প্রথমে ইন্টারপেরিটোনিয়াল ছিল, বাট ইন দ্য ডেভেলপ অর ইন দ্য অ্যাডাল্ট লাইফ ইট বিকাম দ্য রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এই অর্গানগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। কিন্তু তুমি যদি এই ছবিটাতে একটু খেয়াল করো, এই যেটা আমরা এইগুলাকে আমরা কিডনি বুঝিয়েছি, এই কিডনিগুলো কিন্তু প্রথম থেকেই পিছনে, হ্যাঁ, পোস্টেরিয়র বডি ওয়ালে ডেভেলপ করে ইউরোজেনিটাল রিজ থেকে। হ্যাঁ, তাহলে এই যে এরা কিন্তু এন্টিরিয়র সারফেসে শুধু পেরিটোনিয়াল কাভারিং আছে, পিছনে নাই। ও হচ্ছিল পুরো রেট্রোপেরিটোনিয়াল অর্গান।
আর প্যানক্রিয়াসটাকে আমরা বলতেছি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। organ. ওকে, তাহলে আমি বলছি ইন্টারপেরিটোনিয়াল অর্গান বা পেরিটোনিয়াল অর্গান, রেট্রোপেরিটোনিয়াল অর্গান এন্ড সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এই তিনটা ক্লিয়ার? না বুঝলে বুঝলো। এই যে পিছন থেকে পেরিটোনিয়াল অর্গানগুলা যেটা সাসপেন্ড করতেছে মেজেন্টি, তাদের কাজ কি? এরা হচ্ছে গেটওয়ে, হ্যাঁ, ভেসেলস, নার্ভস, লিম্ফেটিক এটা পাস করে। এই জন্য এটা গেটওয়ে হইতেছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা সে গেটওয়ে, এখান থেকে, কারণ পিছনে আমাদের এওটা থাকে, হ্যাঁ, ভেসেল, টেসেল, ইনফিরিয়র ভেনা ক্যাভা সব এখানে দিয়ে এই জায়গাগুলো দিয়ে সে পাস করবে এই সাপ্লাই দেওয়ার জন্য, হ্যাঁ, টু দা ইন্টারপেরিটোনিয়াল অর্গানকে সাপ্লাই দেওয়ার জন্য। কারণ আমাদের সমস্ত ভেসেল গুলা কিন্তু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, আমার ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে হবে না। সবকিছু ডেভেলপ করতেছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, আর পেরিটোনিয়াল ক্যাভিটিটা থাকতেছে সামনের দিকে। সো পিছন থেকে ব্রাঞ্চ আসতে হলে আমাদের এই মেজেন্টি দিয়ে ইন্টারপেরিটোনিয়াল অর্গানে ঢুকতে হবে। ওকে, তো দেখো ইসোফেগাস আমরা অতটা বলবো না, যেহেতু আমরা লাং পরে ফেলছি। তাহলে এই ইসোফেগাস ইজ দ্য ডেরিভেটিভস অফ ফোরগাট। তো লাইনিং এপিথেলিয়াম আমরা কোনটা বলতেছি? সে এন্ডোডার্মাল লাইনিং এপিথেলিয়াম। আর বাকিগুলো আমাদের মাসেল, ভেসেল, এগুলো সব কোথা থেকে কানেকটিভ টিস্যু হচ্ছিল? স্প্ল্যানিক মেজোটা। প্রথমত খুবই শর্ট থাকে, তোমরা জানো ডায়াফ্রামটা যখন নিচে, ডায়াফ্রামটা ডেভেলপ করে সার্ভাইকাল রিজনে ডিউ টু এলঙ্গেশন of the development of the lung or trachea and the heart, এটা কি করতেছে? আমাদের ডায়াফ্রামটা নিচের দিকে নামতেছে। সো ডায়াফ্রামটা নিচের দিকে নামলে ইট লেন্থেন্স, ইসোফেগাসটা লেন্থেনিং হচ্ছে, বড় হচ্ছে। হ্যাঁ, এইভাবে সে ফোরগাট থেকে আমাদের ইসোফেগাসটা ডেভেলপ করে। ওকে, এখন ইসোফেজিয়াল যে অ্যাবনর্মালিটি আর আমরা রেসপিরেটরি সিস্টেমে এই ট্রাকিও ইসোফেজিয়াল ডায়াবেটিকুলামের যে অ্যাবনর্মালিটি, এগুলো প্রায় সেম। যেমন ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হইতে পারে, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা হইতে পারে। এগুলো যেহেতু আমরা, আমি ছবিটা রেসপিরেটরি সিস্টেমেরই দিয়েছি, বিভিন্ন ধরনের ব্লাইন্ড এন্ড হইতে পারে, ফিস্টুলা হইতে পারে, ট্রাকিও ইসোফেজিয়াল, এই জিনিসগুলা মানে অ্যাপ্লাইড অ্যানাটমি দুইটাই সেম। পলিহাইড্রামিয়ান তো হইতেই পারে যদি আমাদের ব্লাইন্ড থাকে, যদি অ্যাট্রেসিয়া অফ দ্য ইসোফেগাস যদি হয়, তাহলে পলিহাইড্রামিয়ান হইতে পারে। কারণ ফিটাস তো সোয়ালো করতে পারতেছে না অ্যামনিওটিক ফ্লুইড, কিন্তু ইউরিনেশনের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডটা আরো বেড়ে যাচ্ছে, এই জন্য পলিহাইড্রামিয়ান হইতে পারে। ডায়াফ্রাম এখানে যদি উইক থাকে ইসোফেজিয়াল ওপেনিং এ, তাহলে কি হতে পারে? এটা উপরের দিকে হয়ে উঠে যেতে পারে। এটাকে আমরা বলি কনজিনেটাল হায়াটাল হার্নিয়া। হ্যাঁ, হায়াটাস, ইসোফেজিয়াল হায়াটাস দিয়ে কনজিনেটাল ইসোফেজিয়াল হায়াটাস। ইসোফেগাস উঠে যেতে পারে, স্টোমাকও উপরে উঠে, উপরে মানে কি থোরাসিক ক্যাভিটিতে ঢুকে যেতে পারে। এটা কনজিনেটাল ইসোফেজিয়াল হায়াটাস, হ্যাঁ, বা হায়াটাল হার্নিয়া বলি আমরা। তাহলে দেখো ডেভেলপমেন্ট অফ দ্য স্টোমাক, স্টোমাকটা ডেভেলপ করতেছে কোথা থেকে? আমরা বলেছি যে স্টোমাক ডেভেলপ করে ফ্রম দ্য ফোরগাট। হ্যাঁ, ফোরগাট থেকে। এবং ফোরগাটটা, এই যে গাট টিউবটা কোন সাইডে থাকে বলো তো? রাইট, লেফট আর মিড লাইন? প্রিমিটিভ গাট টিউব মিড লাইন স্যার, মিড লাইনে থাকে। হ্যাঁ, এই মিড লাইনে এটা প্রথম ফিজিফর্ম ডাইলেটেশন হয়। ফিজিফর্ম মানে কি? দুই সাইড চিকন, মাঝখানে মোটা। হ্যাঁ, এই ফিজিফর্ম ডাইলেটেশন অফ দ্য ফোরগাট থেকে অ্যাকচুয়ালি গাট টিউব শুরু হয়ে যায় কিন্তু থার্ড উইক থেকে, কিন্তু স্টোমাকে এটা আমাদের ডাইলেটেশনটা হচ্ছিল ফোর্থ উইক অফ ডেভেলপমেন্ট থেকে, ফিজিফর্ম ডাইলেটেশন থেকে হচ্ছে ফোরগাটের থেকে। হ্যাঁ, এবং এই যে ডাইলেটেশন হচ্ছে মানে সাইমালটেনিয়াসলি কি হচ্ছে? এই ফিজিফর্ম ডাইলেটেশন, এই অংশটুকুর রোটেশন হচ্ছে।
কয়টা এক্সিসে রোটেশন হয় আমরা ভাইভাতে জিজ্ঞেস করি যে কি কি এক্সিসে রোটেশন হয়, তখন তোমরা কি বলবা? লঙ্গিটিউডিনাল এক্সিস আর হচ্ছিল এন্টিরিয়র পোস্টিরিয়র এক্সিসে রোটেশন হয়। তাহলে স্টোমাকের রোটেশন হয় হচ্ছিল দুইটা এক্সিসে, একটা লঙ্গিটিউডিনাল আর একটা এন্টিরিয়র পোস্টিরিয়র এক্সিসে হয়। তো মনে রাখতে হবে যে প্রথমে আমাদের প্রিমিটিভ গাট টিউবটা ছিল মিড লাইনে, কিন্তু স্টোমাক কিন্তু মিড লাইনে নাই, এটা রোটেশনের জন্য তার পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে হোয়াট আর দ্য চেঞ্জেস হচ্ছে দেখো, যদি আমি এটা যদি লঙ্গিটিউডিনাল এক্সিস ধরি, এটা আমার লঙ্গিটিউডিনাল এক্সিসের রোটেশন। লঙ্গিটিউডিনাল এক্সিসের রোটেশন হচ্ছিল কোন থেকে? ক্লক, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? তাহলে এই যে রোটেশনটা হচ্ছে, এই রোটেশনের পরে কি হচ্ছে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যারাউন্ড দ্য লঙ্গিটিউডিনাল এক্সিসে। তাহলে 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ হয়, আমি যদি এটা স্টোমাক বা প্রিমিটিভ গাট টিউবটা যদি আমার মিডলাইন স্ট্রাকচার হয়, আমি যদি একটা সামনের বর্ডার ধরি আর একটা যদি পিছনের বর্ডার ধরি, তাহলে আমার সামনে থাকতেছে হচ্ছিল এন্টিরিয়র বর্ডার, পিছনে থাকতেছে প্রিমিটিভ গাট টিউবের পোস্টিরিয়র বর্ডার। তাহলে সাপোজ আমি এই লাইনটাকে আমি ধরতে পারি এন্টিরিয়র বর্ডার ধরতে পারি আমি, না, এটাকে আমরা ধরতে পারি এন্টিরিয়র বর্ডার। তাহলে এই যে এন্টিরিয়র বর্ডারটা রোটেট করবে টুয়ার্ডস দ্য রাইট, পোস্টিরিয়র বর্ডার রোটেট করবে টুয়ার্ডস দ্য লেফট। এখন এই যে গাট টিউব, এটা রাইট সাইডে কে ছিল? রাইট ভ্যাগাস নার্ভ, হ্যাঁ, রাইট ভ্যাগাস নার্ভ। আর লেফট সাইডে কে ছিল? লেফট ভ্যাগাস নার্ভ, কারণ সে নার্ভ সাপ্লাইটা সাথে নিয়ে আসে। প্রিমিটিভ গাট টিউবের দুই সাইডে দুইটা ভ্যাগাস নার্ভ প্যারাসিম্পাথেটিক সাপ্লাই দেওয়ার জন্য নিয়ে আসে। তাহলে দেখো, রাইট সাইডে আমার ছিল রাইট ভ্যাগাস নার্ভ, লেফট সাইডে আমার ছিল লেফট ভ্যাগাস নার্ভ। এখন তুমি যদি তোমার হাতটাকে চিন্তা করো, সামনের দিকে যদি এন্টিরিয়র বর্ডার আর রাইট সাইডে যদি তুমি রাইট ভ্যাগাস নার্ভ পড়ো, যদি ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে রাইট ভ্যাগাস নার্ভ কোথায় চলে গেল? পোস্টেরিয়রলি। আর লেফট ভ্যাগাসটা কোথায় চলে আসলো? এন্টিরিয়রলি। হ্যাঁ, তো তুমি সার্জারি বইতে প্রথমে মানে পড়তে গেলে স্টোমাকের যখন কোনো অপারেশন বা ইন্টারভেনশন পড়তে যাবা, তখন তারা কি বলবে? এই যে পোস্টেরিয়রটা আমার এন্টিরিয়রে চলে আসছে, তখন ওরা ওইটাকে বলবে পোস্টেরিয়র লেফট ভ্যাগাস নার্ভটাকে ওরা বলবে এন্টিরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক, আর পোস্টেরিয়রটাকে বা রাইটটাকে বলবে পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক। হ্যাঁ, পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক। কারণ ওই যে তোমার গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে বা পেপটিক আলসারের ক্ষেত্রে অনেক সময় ব্যাগোটমি করা হয়, ভ্যাগাস নার্ভটা কেটে দেওয়া হয়, মানে অত্যাধিক তার হাইপার অ্যাসিডিটি সিক্রেশনের জন্য বা রিপিটেড পেপটিক আলসারটাকে প্রিভেন্ট করার জন্য প্যারাসিম্পেথেটিকটা সাপ্লাইটা, কারণ প্যারাসিম্পেথেটিক ইজ সেক্রেটোমোটর, ওই সিক্রেশন বাড়ায়, হ্যাঁ, সিক্রেশন বাড়াই দিবে। তো ওই জন্য আমি এই টার্মটা বললাম। রোটেশনের জন্য আমাদের রাইট ভ্যাগাসটা পিছনে চলে যাচ্ছে বা পোস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক, আর লেফটটা এন্টিরিয়র চলে আসছে বা এন্টিরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক। আরেকটা রোটেশন হচ্ছে কি বলছি আমরা? এন্টিরিয়র পোস্টেরিয়র এক্সিসে রোটেশন হচ্ছে। তুমি যদি এই রাইট সাইডের ছবিটা দেখো, এটা কি করতেছে? এটা কিচ্ছুই না। প্রথমে কিন্তু আমার কার্ডিয়াক এন্ড আর পাইলোরিক এন্ড কোথায় ছিল? একদম মিডলাইন বরাবর ছিল। যেটি এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসের এই এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিস রোটেশনের জন্য পাইলোরিক এন্ড moves upwards and to the right, cardiac end moves downwards and to the left. এখন আমাদের লেজার কার্ভেচার আর গ্রেটার কার্ভেচার মধ্যে ডিফারেন্স কেন? বিকজ the posterior wall or posterior surface যেটি বলো মানে enlarges or develop or rapidly more growth than the anterior wall of the stomach বা anterior superior wall। তোমরা যদি পড়ে থাকো anterior posterior পড়ছো অথবা anterior superior posterior inferior wall of the stomach, তাহলে এই পোস্টেরিয়র ওয়ালটা কি হচ্ছে? একটা র্যাপিডলি গ্রো করে ডিউরিং দ্য রোটেশন। এই জন্য আমাদের একটা কার্ভেচার
বা লেফট বর্ডারটা কি হয়ে যায় বড়, এটাকে আমরা তখন বলতেছি আমরা গ্রেটার কার্ভেচার অফ দা স্টোমাক। সো স্টোমাকের রোটেশন দুইটা, লঙ্গিটিউডিনাল এক্সিস এন্ড এন্টিরিয়র পোস্টেরিয়র এক্সিস। লঙ্গিটিউডিনাল এক্সিস ক্লকওয়াইজ 90 ডিগ্রি, এন্টিরিয়র পোস্টেরিয়র এক্সিস কি হচ্ছে, একটা হলো কার্ডিয়াক এন্ড আর একটা হচ্ছে পাইলোরিক, বা একটা সেফালিক এন্ড একটা কর্ডাল এন্ড। সেফালিক এন্ডটা কোথায় মুভ করতেছে, টুয়ার্ড দ্য লেফট হ্যান্ড ডাউনওয়ার্ডস। কর্ডাল এন্ডটা কোথায় মুভ করতেছে, টুয়ার্ড দ্য রাইট এন্ড স্লাইটলি আপওয়ার্ডস। এটা যাতে মনে থাকে। শুধু এরকমও তোমাদের কোশ্চেন আছে, ড্র এন্ড লেবেল দ্য রোটেশন অফ দ্য স্টোমাক। ড্র এন্ড লেবেল দ্য রোটেশন অফ দ্য স্টোমাক। এই দুইটা ছবি কাট পেন্সিল দিয়ে এঁকে দিলে পুরা মার্ক, কিছু কাটতে পারবে না। হ্যাঁ, আর তোমাকে যখন বলা হবে ডেসক্রাইব দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টোমাক, তখন তো তুমি ফোরগাত থেকে ডেরিভেটিভস আসলো, ফিজিফর্ম ডাইলেটেশন হলো, দুইটা রোটেশন হলো, সবগুলোই তুমি দিতে হবে। হ্যাঁ, মাসকুলেচার কোথা থেকে আসছে, স্প্লেনিক মেজোডাম থেকে আসছে, লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড বা প্যারেনকেমা কোথা থেকে আসছে, এন্ডোডার্মাল জার্ম লেয়ার থেকে আসছে, এই পুরাটা তখন তোমাকে লিখতে হবে। আমি এখানে আবার ছবিটা দেখিয়েছি, কারো কোনো রোটেশনে কনফিউশন আছে কিনা? আছে? আচ্ছা, নাই তাহলে। না স্যার। ওকে। এই যে স্টোমাকটা রোটেশনের সময় আমাদের ম্যাজিনটির কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, আমাদের লঙ্গিটিউডিনাল এক্সিসে যখন রোটেশন হয়, পিছনের যেই ম্যাজিনটিটা ছিল এটাকে আমরা বলতেছি ডর্সাল ম্যাজোগেস্টিয়াম। এই ডর্সাল ম্যাজোগেস্টিয়ামটা রোটেশনের জন্য এখানে একটা ফোল্ড হয় পিছনে, কিন্তু এটা স্টোমাকের পোস্টেরিয়র সারফেসে। এই যে এরিয়াটা, এটাকে আমরা বলতেছি ওমেন্টাল বার্সা। হ্যাঁ, এটাকে ওমেন্টাল বার্সা, অথবা কি বলতেছি আমরা লেসার স্যাক। পেরিটোনিয়াম ক্যাভিটিতে তোমরা পড়ছো গ্রেটার স্যাক এন্ড লেসার স্যাক। হ্যাঁ, তাহলে এই লেসার স্যাকটা কেন তৈরি হচ্ছে? লেসার স্যাকটা তৈরি হচ্ছে ডিউ টু দা রোটেশন অফ দা স্টোমাক। এবং রোটেশন অফ দ্য স্টোমাকের জন্য একটা ফোল্ডিং হচ্ছে কোথায়, ডর্সাল ম্যাজোগেস্টিয়ামে। এই ডর্সাল ম্যাজোগেস্টিয়ামের স্টোমাকের পিছনে ফোল্ডিং এর কারণে একটা স্পেস তৈরি হয়, ওটাকে আমরা ওমেন্টাল বার্সা বলতে পারি, অথবা লেসার স্যাক বা লেসার পেরিটোনিয়াল স্যাক বা লেসার ক্যাভিটি। এই যে এই জায়গাটার ছবিটাও তুমি একই দেখতে পারো, রোটেশন জন্য এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের লেসার স্যাক হয়ে যাবে। আর সামনে কোনটা হবে, গ্রেটার স্যাক। একটু এই জায়গাটা স্প্লিন আমরা জানি মেজোডার্মাল পরিলেফারেশন থেকে, অ্যাকচুয়ালি লিম্ফেটিক এন্ড ব্লাড ভেসেল সবই তো মেজোডার্মাল জার্ম লেয়ার থেকে হয়। তো এই স্প্লিনটা যেহেতু স্টোমাকের কাছাকাছি থাকে, তোমরা দেখো এই স্প্লিন প্রাইমারি অ্যাপিয়ার্স এজ এ মেজোডার্মাল proliferation between the two layer of the dorsal ম্যাজোগেস্টিয়াম। এই জিনিসটা জাস্ট একটু জানা রাখার জন্য আমি এই স্লাইডটা দিয়েছি। এই যে এই জায়গাটা আমাদের স্প্লিন, এই জায়গাটায় স্প্লিন ও এপিয়ার করে মেজোডার্মাল proliferation। কোথায় এপিয়ার করে, ডর্সাল ম্যাজোগেস্টিয়ামে এপিয়ার করে। ওকে, ডর্সাল ম্যাজোগেস্টিয়ামে এপিয়ার করে স্প্লিন। তো স্প্লিন ডেভেলপ ফ্রম মেজোডার্মাল proliferation। কোথায়, ইন দ্য ডর্সাল ম্যাজোগেস্টিয়াম, বিটুইন দ্য টু লেয়ার্স। দুইটা লেয়ার থাকে ডর্সাল ম্যাজোগেস্টিয়ামে। হ্যাঁ, এটা এতটুকুই, আমি এটার এখানে যাব না। সো স্টোমাকের লাইনিং এপিথেলিয়াম, তো লাইনিং এন্ড প্যারেনকাইমার কথাটা আমার লেখা দরকার ছিল, এন্ডোডার্মাল, আর রেস্ট অফ দ্য ছিল স্প্লেনিক মেজোডার্ম। এটা তেমন কিছু না। অনেক অ্যানোমেলিস আছে, এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা অ্যানোমেলিটা, এটা হচ্ছিল কনজিনেটাল পাইলোরিক স্টেনোসিস। স্টোমাকের যে পাইলোরিক পোর্শনটা আছে, যেখানে স্ফিনটার থাকে, ওই স্ফিনটারে সার্কুলার মাসেলগুলো একটু বেশি থাকতে পারে, অথবা মাসকুলার থিকেনিং থাকতে পারে, অথবা লঙ্গিটিউডিনাল মাসেলগুলা, অথবা মাসকুলার হাইপারট্রফি। যেই কারণেই হোক, ক্যানেলটা কি হয়ে যায়, ন্যারো হয়ে যায়। এটা কনজিনিটালে হইতে পারে, এটাকে আমরা বলতেছি পাইলোরিক স্টেনোসিস। কনজিনেটাল, অবশ্যই যেহেতু আমরা ডেভেলপমেন্ট অ্যানোমালি বলতেছি, কনজিনেটাল পাইলোরিক স্টেনোসিস।
ডুপ্লিকেশন হইতে পারে, পেরিপাইলোরিক সেপ্টাম তৈরি হইতে পারে। হ্যাঁ, পাইলোরাসের পর কি আমাদের ডিউডেনাম, এখানে একটা সেপ্টাম তৈরি হয়ে যেতে পারে, যদি এটা রেয়ার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো ডিউডেনামটা কিন্তু দুইটা স্টোমাক আমাদের এখানে শেষ। একটা কথা, যে জিনিসটা, প্রত্যেকটা গাট টিউবের কিন্তু তার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে না? কি কি বলতো, ফোর গাটের কি, মিড গাটের কি, হাইন্ড গাটের কি কি ব্লাড সাপ্লাই আছে? Sir, foregut is Celiac trunk, superior mid-gut, mesenteric artery, and inferior mesenteric artery. গুড। ফোর গাটে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসছে, মিড গাটে আসতেছে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, আর হাইন্ড গাটে আসতেছে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই যে তিনটা বড় বড় আর্টারি কার ব্রাঞ্চ? abdominal aorta. Abdominal. ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং এয়ারটা এখানে আর বলো না। হ্যাঁ, Abdominal aorta থোরাসিক হইলেই। এয়ারটা আমরা থোরাসিকে বলি, আর অ্যাবডোমেনে আমরা ডাইরেক্ট এখানে অ্যাবডোমিনাল এয়ারটা বলি। ভেন্ট্রাল ব্রাঞ্চ কিন্তু এরা। হ্যাঁ, ভেন্ট্রাল ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে দেখো ডিউডেনামে যদি স্টোমাকের পর আমাদের ডেভেলপমেন্ট আসতেছে ডিউডেনাম, তাহলে ডিউডেনামে একসময় মিডলাইন স্ট্রাকচার ছিল। ডিউ টু রোটেশন অফ দ্য স্টোমাক, ডিউডেনামের কিছু অংশ রোটেট করে যায়। রোটেট করে এটা কি হয়, সি শেপড লুপ। হ্যাঁ, কারণ ডিউডেনামে তো তোমরা পড়েছো, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড এন্ড ফোর্থ না, হরিজন্টাল, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এইভাবে বলে। হ্যাঁ, তাহলে এই যে ফিজিফর্ম ডাইলেটেশনটা স্টোমাকটা ছিল, ও রোটেশনের কারণে এখানে এই অংশটু আমাদের রোটেট করে যায়, ডিউডেনামের এই অংশটুকু রোটেট করে যায়। এটা এই সি শেপড লুপ। এবং ডিউডেনাম ডেভেলপ করে ফ্রম বোথ, দুইটা গাট টিউব, ফোরগাট এন্ড মিডগাটের পর্শন থেকে ডেভেলপ করে। ফোরগাট কতটুক, যেখানে আমাদের প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ওপেন করছে। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা ওপেনিং পর্যন্ত হচ্ছিল আমাদের কি হচ্ছিল, ফোরগাট, তারপরে হচ্ছিল মিডগাট। সো ডিউডেনাম ডেভেলপ ফ্রম দ্য টু গাট সোর্স, এটা হলো ফোরগাট এন্ড মিডগাট। সেফালিকটা ফোরগাট, কটাল পোর্শনটা মিডগাট। ওকে, at the second month of development তোমাকে যদি কখনো ডিউডেনামকে ডেভেলপ বলতে হয়, এই জায়গাটুকু বলতে হবে। হ্যাঁ, তুমি শুধু এন্ডোডাম, স্প্লেনিক মেজোডাম, ফোরগাট, মিডগাট এতটুকু সোর্স বললে হবে না। সেকেন্ড উইকে কি হয়, তার ইন্টারনাল যেটা ছিল, ইন্টারনাল লুমেনের ভিতরে ডিউডেনাল, হ্যাঁ, সেকেন্ড মান্থ লুমেনে কি হচ্ছে, প্রলিফারেশন অফ দ্য সেল, লুমেনের সেলগুলো প্রলিফারেট হয়, বেড়ে যায়। বেড়ে কি করতেছে, ডিউডেনাল লুমেনটাকে একদম অবলিটারেটেড করে দেয়, কোনো লুমেনই থাকে না, একদম অবলিটারেট, সলিড স্টেজ এটাকে বলতেছি আমরা। হ্যাঁ, লেটার অন এই সেলগুলা আবার অ্যাপোপ্টোসিসের মাধ্যমে রিক্যানালাইজেশন হয় শর্টলি, কিছুদিন পরই আবার রিক্যানালাইজেশন হয়ে আমার ডিউডেনামের লুমেন তৈরি করতেছে। তাহলে এই অবলিটারেশন কিভাবে হয়, ইনার সেলগুলার প্রলিফারেশন এর মাধ্যমে এটা অবলিটারেটেড হয়ে যায় ডিউডেনামটা, লেটার এটা রিক্যানালাইজেশন হয়ে যায়। ওকে, তো মিডগাট প্রিমিটিভ গাট টিউব থেকে মিডগাটের ডেরিভেটিভস কতটুক তোমরা জানলা, ডিউডেনামের হাফ থেকে আমাদের ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত। তো ওইটা আর আমরা এখানে বলার কিছু নাই। এই যে মিডগাটটা, এটা একটা রোটেশন হয়। হ্যাঁ, কাকে এক্সিস করে রোটেট করে, মিডগাটের নার্ভ সাপ্লাই হচ্ছিল সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারিটাকে এক্সিস ধরে এই মিডগাটের একটা রোটেশন হয়। এটা হয় হচ্ছিল এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে স্টোমাকের কিন্তু ক্লকওয়াইজ হয়েছিল, আর এটা ছিল এন্টি। তাহলে আমরা দেখি এই রোটেশনটা কিভাবে হয়, কতটুক হয়। রোটেশনটা দুইটা। হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ টোটাল রোটেশন হবে 270 ডিগ্রি ডিউরিং হার্নিয়েশন। আচ্ছা,
আর্লি পিরিয়ডে যখন আমাদের স্টোমাক এই কি বলে জিআইটি ডেভেলপ করে বা ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গানগুলো ডেভেলপ করে, তো আর্লি স্টেজে লিভারে কিন্তু অনেক কাজ। লিভার কিন্তু হেমোপয়েসিসও করে, ব্লাড সেলও তৈরি করে। তো এই লিভারটা ডেভেলপ করে, যে লিভারটা অনেক সাইজে বড় হয় এবং বিভিন্ন অর্গানগুলা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে এবং দে ইনক্রিজেস ইন সাইজ, বাট অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ টু স্মল টু accommodate the all the viscera। হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্যাভিটি অল দ্য ভিসেরা, সব ভিসেরাগুলা সে অ্যাকোমোডেট করতে পারে না। তার কারণে কি হচ্ছে, সে আমব্লিকাস দিয়ে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইয়ক্স ক্যাভিটিতে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে যখন বের হয়ে যায়, এই মিডগার্ডটা একটা রোটেশন হয় কাউন্টার ক্লকওয়াইজ, হ্যাঁ, এবং যখন বের হবে তখন তার কাউন্টার ক্লকওয়াইজ কত হবে, 90 ডিগ্রি। আবার যখন তার রোটেশন কিন্তু একই দিকে, আবার যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিটা বড় হবে, লিভারের সাইজটা ছোট হবে, অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতর জায়গাটা বেশি হবে, তখন আবার সে রিটার্ন করবে ইনটু দা অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই যে রিটার্ন করতেছে, এই রিটার্ন করার সময় কিন্তু তার রোটেশন হচ্ছে। তাহলে এই বাকি রিটার্নের সময় তার রোটেশনটা কতটুকু হবে, 80 ডিগ্রি। তাহলে বের হওয়ার সময়, হ্যাঁ 180 ডিগ্রি, সরি, হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে বের হওয়ার সময় যেটা আমরা হার্নিয়েশন বলতেছি 90 ডিগ্রি, আর রিটার্নের সময় 180 ডিগ্রি। তাহলে টোটাল রোটেশন কত হলো, 270 ডিগ্রি। 270 ডিগ্রি। এই রোটেশনের সময় কিন্তু শুধু রোটেশনে হবে না, দে অলসো ইনক্রিজেস ইন সাইজ, তাদের লেন্থে কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, তুমি এই যে দেখো এখানে ছবিতে রোটেশন হচ্ছে, হ্যাঁ, এই যে রোটেশন হচ্ছে, সাইজও কিন্তু বড় হচ্ছে। এই যে এই জায়গাটা কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইন, এই নিচেরটা আমরা বলতেছি স্মল ইন্টেস্টাইন ফর্ম করতেছে। এই জায়গাটা ধরো আমাদের সিকাম, হ্যাঁ, তাহলে দেখো এই যে সে রোটেশন হচ্ছে সিকামটা। তাহলে প্রথমত এরা পুরোটা কিন্তু মিড লাইনে ছিল, ডিডোনামটা একটু লুপিং হয়েছে, লুপিং হয়ে তারা হার্নিয়েশন হচ্ছে এন্ড ইনক্রিজ ইন লেন্থে বাড়তেছে। আবার যখন রিটার্ন করবে, রিটার্ন করলে জেজুনাম আইলিয়ামটা আগে সে লেফটের দিকে চলে যাবে, এবং দেখো রাইটের দিকে তখন কি হবে, লার্জ ইন্টেস্টাইনের সিকামটা যেটা সে রাইট ইলিয়াক ফুসাতে এসে সে সেটেল করবে। আর একটু ছবি দেখো আমরা, এই যে রিটার্ন যখন করলো তখন জেজুনাম আইলিয়াম কিন্তু লেফট সাইডে চলে গেল, বা পুরাটা ম্যাজেন্টি থাকে, তো হ্যাঁ দি ম্যাজেন্টিতে সাসপেন্ড থাকে, পুরাটা এখানে মেনলি লেফট সাইডে চলে আসে। আর বাকি যেটা অ্যাসেন্ডিং কোলন বা সিকাল বারটা দিলে তোমরা ভালো বুঝবা, এই সিকাল বারটা কি হইতে থাকে, লেন্দিনিং হইতে থাকে। এই যে ভিতরে ঢুকছে, সে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামতে নামতে, এরকম নিচের দিকে নামতে নামতে সে কোথায় আসতেছে, রাইট এই সিকামটা পজিশন নিবে, রাইট ইলিয়াক ফোসাতে নিবে। কেন হয়েছে, ডিউ টু রোটেশন অফ দা গাট টিউব। আর বাকিটা তো আমাদের লেফট সাইডেরটা লেফট সাইডে রয়ে গেছে, এবং এই রোটেশনটা কার হয়েছে, হাইন্ড গাট না, মিড গাটের রোটেশন হয়েছে। এই রোটেশনের সময় সে আবার লেন্থও বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে এখানে আমি ওই কথাগুলো, যে কথাগুলো বললাম ওইটা লিখেছিলে এটা। তো এই রোটেশনটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? স্যার, হ্যাঁ বলো। স্যার মেজেন্ট্রি কি স্যার হচ্ছে খুব মানে ফ্লেক্সিবল? কারণ স্যার যখন হার্নিয়েশন হয় তখন তো স্যার আমাদের মিডগাটে যে পার্টটুকুতে স্যার মেজেন্ট্রি লেগে থাকে, সেটাতে স্যার একটা রেট্রোগ্রেড পুল ওভার হওয়ার কথা। হ্যাঁ, ফ্লেক্সিবল, এটাও লেন্থে বাড়তে থাকে। এবং আমি তোমাকে যেটা আমরা সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান দেখিয়েছি, ওটা কি হয়েছে, ডরসাল ম্যাজোগেস্টিয়াম তো তার ছিলই না, পরে গিয়ে অ্যাবজর্ব হয়ে গেছে, ঠিক না। এটা বডি ডেভেলপমেন্টের সাথে সাথে বডির ইয়ে সাইজের সাথে সাথে সে ইনকর্পোরেটেড করবে, হ্যাঁ অ্যাকোমোডেট করবে, ফ্লেক্সিবল। ওকে, তখনও কিন্তু আমার কিন্তু ডরসাল ম্যাজোগেস্টিয়াম কিন্তু নাই হয়ে যায় না, ডরসাল ম্যাজোগেস্টিয়াম কিন্তু থাকে। আমি পরে ছবি ওইটা দিচ্ছি না, ওইটা দেইনি, হ্যাঁ
আরেকটা ছবি দিতে পারতাম। হ্যাঁ, এটা কিন্তু এই যে এরকম কিন্তু ডর্সাল মেজোস্টেম কিন্তু সে এইভাবে পুষ্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সাথে কিন্তু থাকতেছে, যেটা যেই জায়গায় এভাবে থাকে। ওটা বের হয়েছিল ওই তোমার ম্যাজিনটি নিয়েই। এটা আমরা বোঝানোর জন্য আমরা শুধু টিউবটা আঁকি, ওটা আঁকলে ভালো অত বোঝা যায় না আর কি। হ্যাঁ, এই জন্য ওই ছবিটা দেই না আর কি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে এখানে? থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি হাইন্ডগার্ড তো হচ্ছিল ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে আপ টু দা অ্যানাল ক্যানেল পর্যন্ত। তাহলে এই যে হাইন্ডগার্টের কর্ডাল পোর্শনটা পোস্টেরিয়র রিজন হচ্ছিল ক্লোয়াকাল মেমব্রেন। হ্যাঁ, আর এন্টেরিয়র হচ্ছিল অ্যানোরেক্টাল ক্যানেল ফর্ম করবে, প্রিমিটিভ অ্যানোরেক্টাল ক্যানেল, আর অ্যালান্টয়েস এন্টার ইনটু দ্য এন্টেরিয়র পোর্শন। তাহলে দেখো ক্লোয়াকাল মেমব্রেনটা এই জায়গাটায় ছিল। তোমাদের যদি দুইটা মেমব্রেনের কথা মনে থাকে, এটা হলো বাক্যোফেরেঞ্জিয়াল মেমব্রেন, যেটা সেফালিক এন্ডে আমাদের স্টোমা অথবা ওরাল ক্যাভিটি বা মাউথটা তৈরি করেছিল, আর পিছনে আমাদের অ্যাক্টোডাম এন্ডোডাম কি ছিল, একটা ক্লোজ লাইনিং ছিল, মেজোডাম ছিল না। ওই জায়গাটাকে আমরা কি বলছি? ক্লোয়াকাল মেমব্রেন। এই ক্লোয়াকাল মেমব্রেনের সামনের দিকে কে আসছে? অ্যালান্টয়েস। আর পিছনে কে যাচ্ছে? আমাদের হাইন্ডগার্ডটা যাচ্ছে। হ্যাঁ, ওইটাই আমরা বলছি। এন্টেরিয়র দিকে আছে হাইন্ডগার্ড, আর পোস্টের দিকে আসছে কে? আমাদের অ্যালান্টয়েস। এখন এই মানে এমব্রায়োর ছবিটা দেখো, এই যে এটা হচ্ছিল অ্যালান্টয়েস, এই পিছনের দিকে ছিল আমাদের ক্লোয়াকাল মেমব্রেন, যেটা আমরা এখানে সার্কেট করে দিচ্ছি। হ্যাঁ, এই দুইটা আসে পুরোপুরি একত্রে ক্লোয়াকাল মেমব্রেনের সাথে দুইটিই ওপেন করবে, অ্যালান্টয়েস এন্ড হাইন্ডগার্ড। কি হচ্ছে দেখো, হ্যাঁ, এই দুইটার মাঝখানে একটা মেজোডার্মাল লেয়ার আসবে। মেজোডার্মাল, এটাকে আমরা বলতেছি ইউরোরেক্টাল সেপ্টাম। হ্যাঁ, কারণ অ্যালান্টয়েস থেকে আমাদের ইউরোজেনিটালের কিছু অংশ আসে, ডেভেলপ করবে, ওইটা আমরা ইউরিনারি সিস্টেম ডেভেলপমেন্টে আমরা জানবো। তো এই দুইটার মাঝখানে একটা সেপ্টাম আসতেছে, এটা কি? ইউরোরেক্টাল সেপ্টাম, ওর অনেকে ইউরোজেনিটাল সেপ্টামও বলে থাকে। যেহেতু অ্যালান্টয়েস এন্ড হাইন্ডগার্ড ক্লোয়াকাল মেমব্রেনের সাথে মানে এখানে ওপেন করছে, তাহলে এটাকে আমাদের ডিভাইড করতে হবে। এই ডিভাইড করার জন্য কি আসতেছে? একটা মেজোডার্মাল লেয়ার,